অবশেষে চূড়ান্ত খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের যিনি ঘোষক ছিলেন, চোখের পানি ফেলতে অনেকটাই কাঁদতে তিনি ঘোষণা দিয়েছেন, সে দেশের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আয়াতুল্লাহ আলী খমেনি, তাকে হত্যা করা হয়েছে। আলী খমেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে। অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। অনেক অনেক কষ্ট হচ্ছে। যে লোকটি তার মৃত্যু পর্যন্ত একটুও ছাড় দেননি। সর্বোচ্চ ধর্মীয় নেতা বলা হয় তাকে। দেখুন, সে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নেতা নয়, তাকে ধর্মীয় নেতা বলা হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা তার দেশের। কারণ তিনি ধর্মের বলে, ধর্মের স্পিরিটে, ইসলাম ধর্মের স্পিরিটে শেষ পর্যন্ত তিনি তার জীবনকে পরিচালিত করেছেন এবং তিনি ধর্মের আঙ্গিকে, ধর্মের বলে তিনি বলেছেন যে এই পৃথিবীতে তিনি কারো কোনো শক্তির কাছে মাথা নোয়াবেন না। মৃত্যুও যদি তার হয়, তবুও তিনি মাথা নোয়াবেন না। তিনি মৃত্যুর আগের যে ভিডিওটি ছেড়ে গেছেন, ঠিক একই কথা বলেছেন যে, "আমি তো জীবিত, মৃত একজন মানুষ। আমি মরলেও কিছু যাবে আসবে না। আমার ইরানের যুবকেরা এই আন্দোলন চালিয়ে যাবে।" দেখুন, তিনি যদি চাইতেন তিনি যদি চাইতেন যে পশ্চিমাদের সাথে মিলে চলতে, পারতেন না? কি যেত আসতো? তার তো শেষ বয়স ছিল। কিন্তু তিনি করেননি। তিনি তার ধর্মকে আমরা কতটুকু কি পালন করি, লালন করি সেটি বড় কথা না। কিন্তু তিনি যে তার ধর্মের লালন করা, ধর্মের প্রতি যে কতটা তিনি আ দায়বদ্ধ ছিলেন, কতটা তিনি মানে মানতেন ধর্মকে, এটি তার মৃত্যু ঘটিয়ে তিনি প্রমাণ দিয়ে গেলেন। এর আগেও তিনি বহুবার প্রমাণ দিয়েছেন। বহুবার বিশ্বের পরাশক্তিগুলি, সবচেয়ে বড় শক্তিগুলি কিন্তু তার দেশকে এবং তাকে বহুবার হুমকি দিয়েছে। তুমি আত্মসমর্পণ করো, না হলে তোমার মৃত্যু হবে। একবারও তিনি তার মাথার টনক নড়েনি। একবারও না। একবারও এই ব্যক্তিটি পশ্চিমাদের কাছে মাথা নোয়াননি। তার আশপাশের মুসলিম দেশগুলি, যেগুলি যাদের কারণে আজকে মুসলিম বিশ্ব টালমাটাল অবস্থাতে হয়ে আছে। এই দেশগুলি কিন্তু নিজেদেরকে বিক্রি করে বারবার পশ্চিমাদের কাছে গিয়ে পায়ের কাছে পড়েছিল। আশপাশের যে দেশগুলিকে আমরা গর্ব করি আমাদের মুসলিম দেশ, এই দেশগুলি বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নিজেদের সবকিছু বিক্রি করে দিয়েছে। নিজেদের জ্ঞান, নিজেদের মাথা, নিজেদের মানে ঐতিহ্য, নিজেদের ধর্মীয় চেতনা সবকিছুকে বিক্রি করে বারবার যুক্তরাষ্ট্রের কাছে মাথা নুয়েছিল। ইরান করেনি। ইরান, আমি জানি না ইরানের কখনো যাইনি। ইরান কেমন আমার কাছে বিষয় না। কিন্তু ইরান যে তার নিজেদের স্বায়ত্তশাসন, নিজেদের পতাকা, নিজেদের দেশের সার্বভৌমত্ব, এগুলোকে ধরে রাখবার জন্যে যে একই জায়গাতে ছিল বহু বছর, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? মাতৃভূমির জন্য, মাতৃভূমির স্বাধীনতাকে ধরে রাখবার জন্য যিনি শেষ পর্যন্ত, যে জাতিটি শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে, তাদের চেয়েও বড় জাতি তো আর কিছু হতে পারে না। ধর্মের কারণে আপনার কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। কোনো ব্যাপার না। কিন্তু এটা তো প্রমাণিত যে পশ্চিমা পরাশক্তির কাছে তারা কোনো কিছুর বিনিময়ে মাথা নোয়াননি। এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? আমি আমি বলব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাকে কিন্তু যুদ্ধ করে হত্যা করেনি। তাকে হত্যা করেছে পেছন দিয়ে ছুরি মেরে। আর পেছন দিয়ে ছুরি মারা বড় কোনো বিশাল কোনো কিছু নয়। যেকোনো কেউ কাউকে একটু শক্তিশালী হলে আপনি যে কাউকে পেছন দিয়ে ছুরি মেরে হত্যা করতে পারেন। কথা হলো মুখোমুখি যুদ্ধে তাকে হত্যা করতে পারেননি। তার ঘরের মধ্যে থাকা অবস্থায় আপনারা এরোপ্লেন দিয়ে, সে তো ঘর থেকেও পালায়নি। দেখুন, আমরা অনেকে ভেবেছিলাম সে হয়তো ঘর থেকে পালিয়ে গেছে, অন্য কোথাও পালিয়ে গেছে। হ্যাঁ, তার এই যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গতকালকে হামলা চালালো, এর ২-৩ দিন আগে থেকেই কিন্তু বিভিন্ন দেশের নাগরিকদের আশপাশের দেশ থেকে সবাইকে সরে যেতে বলেছিল। ইরান কিন্তু চূড়ান্তভাবে বলেছিল যে এবারের হয় মারব নইলে মরব। এমন অবস্থায় ছিল। জনাব খোমেনি তার বাসা থেকে, তার ঘর থেকে নড়েননি। দেখুন কি অবাক! নিজের মানে ধর্মীয় স্পিরিট তাকে এমনভাবে এই বয়স পর্যন্ত রেখেছে। আর কি? তিনি তো নিজেই স্বীকারও করে গেছেন যে, "আমার আর বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি
মরে গেলেও কোনো আপত্তি নেই। আমি জানি না কি হবে ইরানের ভবিষ্যতে। তবে একটি কথা কি, রোজার মাসের কথা, রোজার মাসে হঠাৎ করে মনে হলো, আপনাদের মনে থাকবার কথা, জনাব দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম, তাকে, তিনিও সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ছিলেন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন আয়াতুল্লাহ খমেনির ব্যাপারে। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের এম্বাসির প্রায় ৫৬ জন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের একটি অপরাধের কারণে আটক করেছিল ইরান। তখন যুক্তরাষ্ট্র বলেছিল যে, আমার নাগরিকদের তোমরা ছেড়ে দাও। ইরানকে বলেছিল, ছেড়ে দাও, আর না হলে তোমাদের যত খাবার-দাবার বিশ্ব থেকে তোমাদের জন্য যায়, তার সবকিছু বন্ধ করে দিব। তখন এই খমেনি বলেছিলেন যে, তোমরা আমাকে খাবার-দাবার বন্ধ করে দেওয়ার হুমকি দাও, আর আমরা সেই জাতি, আমরা সেই মুসলিম জাতি যারা বছরে ১ মাস না খেয়ে থাকি। আমরা রোজা পালন করি। আমাদেরকে খাবার না দেওয়ার হুমকি দিও না। সেই রোজাতেই তার মৃত্যু হলো এবং সেই রোজাতেই মার্কিনিরা তাকে হত্যা করল। সে কবে থেকে তাকে হত্যার হুমকি দিচ্ছে দেখুন। কবে থেকে? একবারও তিনি তার জায়গা থেকে নড়েননি। তিনি, তার আগের নেতা, আমি জানি না পরবর্তীতে আর কে আসবে। তবে এটি কোনোভাবেই আমাদের দেশে ২ টি বিষয় আছে। যে ওই দেশে ধর্মের নামে নারীদেরকে বন্দী করে রাখা হয়েছে। তারপরে ধর্মীয় বিষয়টাকে এখানে সামনে এনে একটা পক্ষ রয়েছে যারা বামপন্থাকে লালন করে, যারা আমাদের ধর্মের কট্টর ধর্মীয় জায়গা থেকে বের হয়ে যেন একটা স্বাধীন আধুনিক জীবন ব্যবস্থা আ স্থাপিত হয়, সে ধরনের পক্ষে তারা অবস্থান করছে। আমিও মনে করি সব জায়গাতে আধুনিক আ জীবনযাপনের সাথে মানিয়ে চলা উচিত এবং আমাদের অর্থনীতির জন্য এই সারা বিশ্ব বাজারে এখন আর পিছিয়ে থাকবার সুযোগ নেই। কিন্তু একটা জিনিস বলুন তো, ইরান কি কোনো অংশ কম ছিল? ইরানের যে প্রযুক্তি, বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি ছিল। প্রযুক্তির দিক দিয়ে ইরান অনেক এগিয়ে ছিল। ইরানকে তো জোর করে পিছিয়ে রাখা হয়েছিল। জোর করে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। জোর করে ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এগুলো যদি না দিত, ইরান কত উপরে চলে যেতে পারত, এটি চিন্তাও করার সুযোগ নেই আমাদের। এখন জোর করে যদি আপনি কাউকে দমিয়ে রাখতে চান, কেন? এর একমাত্র কারণ, ইরানকে দমিয়ে রাখলে বা ইরানকে যদি তার যে আ নিউক্লিয়ার যে সুযোগ রয়েছে, তারা যে নিউক্লিয়ার বোমা বানাবার জন্য যে এখানে এস্টাবলিশমেন্ট করছে, এটি থেকে বিরত রাখতে পারলে এখানে যেমন ইন্ডিয়া শক্তিশালী থাকবে, এখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ রাখতে পারবে। অন্যান্য রাষ্ট্রগুলি, আমাদের ধর্মীয়, ইসলাম ধর্মীয় যে অন্য দেশগুলি আছে, ছোট, ছোট দেশ, এরা সবসময় বলেছে যুক্তরাষ্ট্রকে যে, "দেখো, আমরা চাই না আমাদের এদিকে ইরান নিউক্লিয়ার শক্তিসম্পন্ন দেশ হোক। তাকে যে করে হোক তোমরা নিয়ন্ত্রণ করো।" এটি তো আমরা বুঝি। কেন তারা চাচ্ছে না? তারা চাচ্ছে যে, না, আমাদের এখানে অন্য কেউ শক্তিশালী না হোক। এর বিনিময়ে কি হচ্ছে? এর বিনিময়ে বহু বিলিয়ন, বিলিয়ন ডলার দিয়ে গেছে অন্যান্য দেশগুলো, সৌদি আরব থেকে শুরু করে সব দেশ যুক্তরাষ্ট্রকে এই ইরানকে নিয়ন্ত্রণ করবার জন্য। এখন কি হলো? এই কইয়ের তেলে কই ভেজেছে আ যুক্তরাষ্ট্র এতদিন। এখন সেটি চূড়ান্ত হয়ে গেল। এবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল এর মাধ্যমে এই পুরো মধ্যপ্রাচ্যকে এবং ইরানকে, পুরো মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। একদম পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। প্রত্যেকটা, আপনার মাথায় রাখতে হবে, আমাদের এই অঞ্চলটা মধ্যপ্রাচ্য থেকে শুরু মুসলিম এই কয়েকটি দেশ কিন্তু মানে খুব মূল্যবান খনিজ সম্পদে ভরা। ইনক্লুডিং আফগানিস্তান এবং ইনক্লুডিং ইরান থেকে শুরু সবকটি দেশ, সবগুলি দেশ এখন তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং এখানে আর ধর্ম কোনো ম্যাটার না। যে কারণে বলছিলাম, এই নারীদের কে ধর্মীয় নামে তাদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছে। এই ধরনের কথাগুলি আসলে সামনে এনেছে শুধুমাত্র এই আমাদের এই তৃতীয় পক্ষের মানুষদেরকে বোঝানোর জন্য যে, আমরা কেন এদেশে মুক্তি চাই, ইরানের মুক্তি চাই, কারণ আমরা চাই এখানকার মানুষগুলি আধুনিক জীবনযাপন করুক। না,
এখানে মানুষের আধুনিক জীবনযাপনের জন্য আ ঠেকা পড়ে নাই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের। ঠেকা পড়েনি। এখানে শুধুমাত্র সম্পদের জন্য এসছে। এখানকার খনিজ সম্পদের জন্য এসছে এবং এই অঞ্চল নিয়ন্ত্রণের জন্য এসছে। আর এই তৃতীয় পক্ষে যাদের কথা বলছি, যারা বাম চিন্তাভাবনা করে এই তথাকথিত আমাদের মুসলিমদের মধ্যে বা বিভিন্ন দেশে যে তথাকথিত কিছু মানুষ আছে যারা মনে করে যে, না আমাদের ওপেন চলতে হবে। হ্যাঁ, ওপেন তো অবশ্যই আমরাও চাই। কিন্তু ইরানের ক্ষেত্রে এই বিষয়টি নয়। ইরানের ক্ষেত্রে এই বিষয়টিকে ওই এদের মতো হাদারামদেরকে বোঝানোর জন্য এই শ্রেণীটাকে ব্যস্ত রেখেছে যে, না আমরা চাই মাশা আমিনীর মতো নারীরা যেন খোলাসা মানে মুক্ত জীবনযাপন করতে পারে এই কথা বলে জাস্ট কোনোরকম এই পাবলিকগুলিকে নিয়ন্ত্রণ করেছে। করে এখন এই অঞ্চলটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আমরা কেউই এই আ এই টার্গেট থেকে কেউ মুক্ত নই। আপনারা লিখে রাখুন। সামনে কে টার্গেট হবে আমি জানি না। তবে আ কেউ তো আর বেঁচে নেই। দেখুন কে বেঁচে আছে শক্তিশালী নেতাদের মধ্যে? সাদ্দাম হোসেন নেই, গাদ্দাফি নেই। আমাদের চোখের সামনে, আমাদের এই ছোট্ট জীবনের মধ্যে এই মানুষগুলি বড় মানুষগুলিকে আমরা হারিয়েছি। এখন আয়াতুল্লাহ খামেনি নেই। এরপরে কে? অবশ্যই কেউ না কেউ। যুক্তরাষ্ট্র এভাবে এটাই কি শেষ? কোনোভাবেই না। এই অঞ্চলকে পুরোপুরি আমাদের বাংলাদেশও আপনি, আমি আমরা কেউই আর নিরাপদ নই। লিখে রাখুন, কেউই নিরাপদ নই। পশ্চিমা দেশগুলির তাদের কাছে কোনো খনিজ সম্পদ নেই। তাদের সব হলো এই যে এখন শীতকাল যাচ্ছে, কোথাও কোনো ধরনের তাদের চাষাবাদ হয় না, কিচ্ছু হয় না। তারা চলেই শুধুমাত্র আমাদের মতো এই যারা উর্বরশীল মানে খনিজ সম্পদের দেশ, এসব দেশ থেকে এইভাবে ডাকাতি করে এসব নিয়ে যারা এরকম বলে না ন্যায়নীতির কথা, তাদেরকে জিজ্ঞাসা করুন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এভাবে যে নিয়ে যাওয়া হয়েছে ঘরের ভিতর গুলি করে, এটা কোন গণতন্ত্রে আছে? কোন মানবাধিকারে যুক্তরাষ্ট্রকে এই অধিকার দিয়েছে? গাদ্দাফিকে মেরেছে, কোন অধিকার দিয়েছে? কেন যুক্তরাষ্ট্রের এভাবে মারতে আসবে? সাদ্দামকে মেরেছে, যুক্তরাষ্ট্রের কী অধিকার আছে? খোমেনিকে মেরেছে, কী অধিকার আছে? এই খোমেনি সহকারে যে যাদেরকে আরও মেরেছে, এটা কি মানবাধিকারের মধ্যে পড়ে না? এই মানুষগুলি আসলে অন্ধ। তারা আসলেই অন্ধ। তাদেরকে আল্লাহ যেন তাদেরকে জ্ঞান দেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।